Hello dear students of class 6, 7, 8. আশা করি সব ভালো আছো। I am educator Farhan from Easy Online Academical Galaxy. তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে জয়েন হয়ে থাকতে পারো, কারণ আমি অধিকাংশ সংখ্যক গ্রামার টপিকের আলোচনা আমি হোয়াটসঅ্যাপে আপলোড করে থাকি এবং গণিতের অধিকাংশ কমন সৃজনশীল প্রতিটি অধ্যায়ের আমি হোয়াটসঅ্যাপে আপলোড করে থাকি। তাই তোমরা চাইলে তোমরা যেই ক্লাসেরই হও আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ওই ক্লাসের গ্রুপে জয়েন হতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01753915659। Today in this time now I will discuss about capitalization and punctuation. I already discussed and I already uploaded it in my YouTube channel, which is capitalization. তোমরা যদি চাও আমার চ্যানেলে ঢুকে ক্যাপিটালাইজেশনের সম্পূর্ণ আলোচনা দেখে ফেলবে, কারণ ইতিমধ্যে আমি এটির আলোচনা সম্পূর্ণ করে ইউটিউবে আপলোড করে রেখে দিয়েছি। And today in this time now I will discuss about punctuation, where we can set up punctuation in a sentence. Okay, uses of punctuation. আমি এখানে কিছু পাংচুয়েশন মার্ক লিখে রেখেছি, যেমন এগুলো হচ্ছে পাংচুয়েশন মার্কের নেম, আর এগুলো হচ্ছে পাংচুয়েশন মার্কের চিহ্ন। ঠিক আছে, আমরা এগুলো হচ্ছে টাইম, অর্থাৎ কোন পাংচুয়েশন মার্ক কখন বসলে, কোথায় বসলে আমরা কত সময় দম আটকে রাখতে হবে। আর এই পাংচুয়েশন মার্কগুলোর মধ্য থেকে কোনটি সব থেকে বেশি এক্সামে আসে, কোনগুলো, এগুলোর আলোচনা। ওকে ওকে এগুলা বেশি আসবে, সব থেকে বেশি আসবে কমা, মাত নেই, কমা আসবেই। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমরা ফুল স্টপ দিয়ে শুরু করি। ফুল স্টপ আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি? ওকে, যে জায়গায় এসে থামবো সেখানে ফুল স্টপ হবে। এক্সাম্পল, আই ইট রাইস। ওকে, আমি এখানে এসে থামছি, এজন্য এখানে একটি কি দিলাম, আমি ফুল স্টপ দিলাম। এখানে আমি কি দিলাম, একটি ফুল স্টপ দিলাম। আবার আমি নাও এখন আই উইল গো টু স্কুল, আমি এখন স্কুলে যাব। আবার এখানে এসে থামলাম, তাই এখানেও কি একটি ফুল স্টপ। আমরা আশা করছি যে ফুল স্টপের প্রথম এটি আমরা বুঝে গেছি, কারণ এটি আমাদেরকে ক্লাস 1 থেকে শিক্ষা দেওয়া হচ্ছে যে যে জায়গায় এসে থামবে সেখানে ফুল স্টপ হবে। ঠিক আছে, এটা নিয়ে তেমন চিন্তার বিষয় নেই। এখন 2 নম্বরটা নিয়ে আমরা আলোচনা করি। বিশেষ পদের মাঝখানে আমরা ফুল স্টপ ব্যবহার করতে পারি। বিশেষ পদের মাঝখানে, বিশেষ পদ কি, মানুষের বিশেষ পদ থাকতে পারে, অনেক লম্বা লম্বা পদ যেগুলোকে সংক্ষিপ্ত রূপে লেখা হয়, আর এই বিশেষ পদগুলোর মধ্যে স্থানে আমরা কমা ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? কমা ব্যবহার, ফুল স্টপ ব্যবহার করতে পারি। MBA, ঠিক আছে, মনে করেন এটি একটি পূর্ণ মিনিং ছিল, এটির সংক্ষিপ্ত রূপ এখানে নিয়ে আসা হলো, এবং সংক্ষিপ্ত রূপ এই যে মিনহাজ, এই মিনহাজের পদের সংক্ষিপ্ত রূপ লিখতে এই কমা মধ্যস্থানে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই যে বিশেষ পদবী, এগুলো হচ্ছে মিনহাজ এবং দিনারের পদবী, আর এই পদবীর মধ্যস্থানে কি ব্যবহৃত হয়? ফুল স্টপ ব্যবহৃত হয়। কিন্তু সাম্প্রতিক বর্তমান যুগে, অর্থাৎ আজকাল আমরা অনেক সময় ফুল স্টপ ব্যবহার করা হয় না, সরাসরি এভাবে লিখে দেওয়া হয়। মানুষের পদবী, বিশেষ পদবী এভাবে লিখে দেওয়া হয়। তাই যদি পরীক্ষায় আসে তোমাদের, তাহলে তোমরা ফুল স্টপ দিয়ে দিবে। ঠিক আছে, ফুল স্টপ দিয়ে দিবে, এটাই হচ্ছে সুন্দর। এটি দিলে যে সঠিক নয় এটা না, এটি দিলে সঠিক। ঠিক আছে, না দিলে হয়তো আমার স্যাররা মার্ক নাও দিতে পারে, কারণ এটা তো গ্রামারের রুলস, আর এটা তো মানুষে নিজে তৈরি করে ফেলেছে সুন্দর করার জন্য, সুন্দর দেখানোর জন্য। ওকে, তাহলে 2 নম্বর রুল শেষ, আমরা ফুল স্টপ সমাধান করলাম। এখন আমরা সেমিকোলন নিয়ে আলোচনা করি। সেমিকোলন, কমা নিয়ে আলোচনা আসছে 2 নম্বরে আমার। আচ্ছা, কমা নিয়ে আমরা এখন আলোচনা করি। কমা হচ্ছে, আমি এখানে অনেকগুলা স্টার দিছি কমাতে। কমা কেন এত ইম্পর্টেন্ট? কমার রুলস বেশি, কমা ইম্পর্টেন্টও বেশি। ঠিক আছে, আর অনেক এই কমায় বেড়া খাইলায়, এবং আইএলসর ক্ষেত্রেও কিন্তু কমার একটা প্রচুর হেডিক লওয়া লাগে। কমায় খুব একটা নাটায় নি দে আইএলসর শিক্ষার্থী ধরে। ঠিক আছে নি, সুতরাং কমা সম্পর্কে বালা ধারণা থাকতে হইব। ওকে, 1 আমরা 1 নম্বরের রুলস পড়ি। সেম পার্টস অফ স্পিচ, একই জাতীয় জিনিস অনেকবার থাকে, তাহলে আমরা কমা ব্যবহার করব। সেম পার্টস অফ স্পিচ অনেকবার থাকলে আমরা কমা ব্যবহার করব, অনেকবার থাকলে। দেখো কিটা, এক্সাম্পল, ফারহান কমা রুহান কমা তাওহিদ কমা দিনার
কমা আরিয়ান এন্ড আরিফ। এখন চিন্তা করো তো এই সবগুলা কি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কি? এই সবগুলা হচ্ছে নাউন। এসবগুলো হচ্ছে নাউন। আর এই নাউনের মধ্যস্থানে কি ব্যবহৃত হবে? এই যে একই পার্ট অফ স্পিচ, অর্থাৎ এই সবগুলা নাউন যেহেতু, সেহেতু তারা একই পার্ট অফ স্পিচ, সেম পার্ট অফ স্পিচ। তাই সেম পার্ট অফ স্পিচ হলে কি ব্যবহার হবে? কমা ব্যবহার করা হবে। এই যে এখানে অনেকগুলা কমার ব্যবহার করলাম। আর সর্বশেষে এসে আরিয়ান এন্ড আরিফ লিখতে হবে, কারণ এটার উচ্চারণ এভাবে হবে ফারহান, রুহান, তাওহিদ, দিনার, আরিয়ান এবং আরিফ। ঠিক আছে, এজন্য এখানে আর কমা বসবে না, সর্বশেষে কমা বসে না, এন্ড লিখতে হয়। 2 নাম্বার কি? 2 নাম্বার রুলস বলতেছে যে কেস অফ অ্যাপজিশন কে আমরা কমা দিয়ে পৃথক করব। কেস অফ অ্যাপজিশন কে আমরা কমা দিয়ে পৃথক করব। এখন এখানে বুঝতে হবে যে মিস্টার তাহিদ, এখানে সেন্টেন্সটা ছিল এরকম যে মিস্টার তাহিদ, ঠিক আছে, ইজ এ গুড ম্যান। মিস্টার তাহিদ হলেন একজন ভালো মানুষ। ঠিক আছে, আর এই যে এইগুলা যে দিছে এখানে, এই যে এইগুলা দিছে, এগুলা হচ্ছে মিস্টার তাহিদের এক্সট্রা ইনফরমেশন। কি ইনফরমেশন? এক্সট্রা ইনফরমেশন। এখন ইংরেজির একটা মনে করো একটা তারা অনেকগুলা সেন্টেন্সটারে একটা সেন্টেন্সের ভিতরে ওই সেন্টেন্সের বিভিন্ন জিনিস তারা ঢুকাইয়া দিলায়। ঠিক আছে নি, সেন্টেন্সে হার্ড বানানি লাগে, সুন্দর বানানি লাগে, যত হার্ড তত সুন্দর ইংলিশ সেন্টেন্স। তাই মিস্টার তাহিদ লেখার পর মিস্টার তাহিদ খে কোথা বাস করে এটা লেখা দিছে, এটা লেখা দিছে যে লিভ ইন বলদি, সন অফ কবি। দ্যাটস মিন্স দিস ইজ এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট মিস্টার তাহিদ। তাই এই যে অ্যাপজিশন গুলাকে আমরা এখানে কমা দিয়ে দেখিয়ে দিলাম। এই যে এখানে রয়েছে কমা, এই যে এখানেও কি রয়েছে? কমা রয়েছে। ওকে, আই হোপ এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড। ওয়েট, আমার একটা আই হোপ এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড। এখন চলো আমরা একটা কমাইব। কমা। ওকে, 3 সম্বোধন পদকে আমরা আসলে 2 নম্বরটা বুঝে গেছি। এখন 3 নম্বর সম্বোধন পদকে কমা দিয়ে পৃথক করা হয়। সম্বোধন পদকে সেন্টেন্সের মধ্য থেকে সম্বোধন পদ কি? এখানে সম্বোধন পদ হচ্ছে সালমান। ঠিক আছে নি, যে উইল অ্যাটাক এগেইনস্ট অফ देम, তাদের বিরুদ্ধে আক্রমণ করবে। ঠিক আছে, এখন এই যে সালমান, এখান কে? সালমান। এটা এই সেন্টেন্সটা কেমন ভাবে বোঝানো হয়েছে যে সালমানই একমাত্র, বা সালমান এমন একজন যেই শুধু তাদের বিরুদ্ধে অ্যাটাক করবে। এজন্য এই যে সম্বোধন পদটা রয়েছে, এইটাকে আমরা কমা দ্বারা কি করে দেব? পৃথক করে দেব। আচ্ছা, এখন আমরা 4 নম্বরটা বুঝি। সন্নিবেশিত কোনো ওয়ার্ডকে পৃথক করতে কমা ব্যবহার করব। সন্নিবেশিত কোনো ওয়ার্ডকে পৃথক করতে কমা ব্যবহার করব। আই উইল গো, আমি স্কুলে যাব। আই ডোন্ট ইট, আমি ভাত খাই না। এখন হাউএভার, যাই হোক। হাউএভার আই উইল গো, আমি যাব। হাউএভার, যাই হোক, আই ডোন্ট ইট। ঠিক আছে নি, আমরা এখানে লিখতে পারি আই উইল নট ইট। উইল নট লিখে নেই, আমি ভাত খাবো না। আই উইল গো, আমি যাব। হাউএভার, যাই হোক, আই উইল নট ইট, আমি খাবো না। ঠিক আছে, আই উইল গো, আমি যাব। হাউএভার, যাই হোক, আমি খাবো না। এই যে সন্নিবেশিত ওয়ার্ডটা আছে, এই যে সন্নিবেশিত ওয়ার্ড, এই ওয়ার্ডের পরে আমরা এই ওয়ার্ডকে পৃথক করতে আমরা কমা ব্যবহার করব। তাহলে এই ওয়ার্ডকে আমরা পৃথক করলাম আর মাঝখানে কি বসিয়ে দিলাম? কমা বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন থেকে আমরা 5 নাম্বারটা কি বলতেছে? জুড়ায় জুড়ায় শব্দ থাকলে তাদেরকে আলাদা করতে কমার ব্যবহার করা হয়। জুড়ায় জুড়ায় শব্দ। এখন জুড়ায় জুড়ায় শব্দ মানে কি বোঝায়? যেমন ইংলিশ এন্ড বাংলা একটা জুড়া, কারণ একটা ইংলিশ একটা জিনিস, বাংলা একটা জিনিস, আর দুইটা মিলাইয়া একটা জুড়ো হইছে, মাঝখানে এন্ড। ইংলিশ এবং বাংলা এগুলো একটা জুড়া, তাই আমরা এগুলা এই একটি জুড়া আমরা ব্যবহার করলাম। ওকে, তারপর আরেকটা আছে রিচ এন্ড পোর, আরেকটি জুড়া আমরা ব্যবহার করলাম। অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, এটা হচ্ছে আরেকটি জুড়া। এই যে জুড়াগুলা রয়েছে, এই জুড়াগুলা তো এইগুলা এইটার সাথে এইটা কানেক্ট, পৌরের সাথে রিচ কানেক্ট, অ্যাডভান্টেজের সাথে ডিসঅ্যাডভান্টেজ কানেক্ট। এখন এই যে জুড়া জুড়া শব্দগুলো রয়েছে তাদের মাঝখানে আমরা কি চিহ্ন দিব? পৃথক চিহ্ন দিব, কারণ যদি আমরা এগুলা পৃথক চিহ্ন না দিই তাহলে সেন্টেন্সটা এরকম দেখিয়ে যায় যে এরকম দাঁড়াবে যে ইংলিশ এবং বাংলা রিচ এবং পোর, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ।
আমরা কথায় বললে সেটি ঠিক আছে, কিন্তু লেখার ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটার মধ্যে কি দিতে হবে, কমা স্থাপন করতে হবে। 6 নাম্বার প্রশ্নটা কি আমরা দেখে নেই। 6 নাম্বার প্রশ্ন বলতেছি আমি। 6 নাম্বার রুলসটা কি, যদি কোনো শর্তবোধক ক্লোজ বাক্যের প্রথমে বসে তাহলে ওই ক্লোজটির পরে কমা বসে। যদি কোনো শর্তবোধক ক্লোজ বাক্যের প্রথমে বসে তাহলে ক্লোজ ওই ক্লোজটির পর কি বসে, কমা বসে। যেমন ইফ ইউ ডট, শর্তবোধক ক্লোজ বুঝতে হবে কিন্তু, শর্তবোধক ক্লোজ, ঠিক আছে। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠিন কাজ না করো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, ঠিক আছে। তুমি যদি কঠোর পরিশ্রম না করো তুমি এক্সামে ফেল করবে। তার মানে এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে শর্ত। আর এই শর্ত যদি তুমি পালন না করো তুমি কি করবে, পরীক্ষায় ফেল করবে। তাই এই শর্তবোধক ক্লোজ এর বাক্যের প্রথমে বসে থাকে তাহলে ওই ক্লোজটির পরে কি বসে, কমা বসে। এটি বাক্যের প্রথমে বসছে, এটা হচ্ছে সম্পূর্ণ বাক্য, আর এই ক্লোজটি শর্তবোধক ক্লোজটি বাক্যের প্রথমে বসছে, তাই এটিকে পৃথক করতে আমরা কি দিলাম, কমা দিলাম। ওকে, আচ্ছা এখন দেখি 7 নাম্বার। ইয়েস নো কে মূল বাক্য থেকে আলাদা করার জন্য কমা বসে। ইয়েস নো কে মূল বাক্য থেকে আলাদা করার জন্য কি বসে, কমা বসে। যেমন এখানে লেখা আছে ইয়েস আই উইল ইট, হ্যাঁ আমি খাবো। নো শি কান, সে পারে না। এখন এই যে ইয়েস নো কে আলাদা করতে গিয়ে আমরা বাক্যের মধ্যে কি দেব, কমা ব্যবহার করব, ঠিক আছে। ইয়েস এর পরে কমা, নো এর পর কমা, এটা মনে রাখতে হবে। পরীক্ষায় এটি আসতেও পারে এরকম। ওকে, সহজ জিনিস আমাদেরকে সহজ জিনিস দিয়ে দিবে যেটি আমাদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা ইয়েস আই উইল ইট এটির পরে আমরা কমা সচরাচর দেই না, কিন্তু এটি দেওয়া লাগে। এই জন্য পরীক্ষায় এগুলা দিবে যেগুলো আমরা জানি অথচ আমাদের কনফিউশনে ফেলে দেয়। আচ্ছা যাই হোক, আমরা 8 নম্বরটা দেখি। ডেট, অ্যাড্রেস, প্লেস ইত্যাদিকে পৃথক করতে কমা বসে। ডেট, অ্যাড্রেস, প্লেস মানে কি? ডেট তো আমরা চিনি, তারিখ। অ্যাড্রেস মানে হচ্ছে ঠিকানা, প্লেস মানে হচ্ছে জায়গা। এগুলা কি, এগুলাকে পৃথক করতে কমা বসে। যেমন ডিসেম্বর একটি মাস, অর্থাৎ তারিখ, এটা সম্পূর্ণ হচ্ছে একটা তারিখ, আর এই তারিখের ডিসেম্বরের পর বসে হচ্ছে কমা। 17 17 পর বসে হচ্ছে কমা, ঠিক আছে। 2015 তো একেবারে শেষ জায়গায় যাই, এখানে আবার ফুল স্টপ। আচ্ছা, তাহলে এই যে ডেট পৃথক করতে কি বসে, কমা বসে। এই যে ডেটটাকে আমরা পৃথক করলাম, ডিসেম্বরকে পৃথক করলাম, তারপর 17 তারিখকে পৃথক করলাম, তারপর সালকে পৃথক করলাম, কিসের দ্বারা, কমা দ্বারা। আমরা এটা বুঝে গেলাম। এখন আচ্ছা, হি লিভস ইন বলদি, সে বলদিতে বাস করে। বলদি, এখন বলদি তো সকল চিনবে, সকলে চিনবে না। বলদি তো সকলে চিনার কথা নয়, তাই লিখে দিলাম এখানে দক্ষিণ সুরমা, অর্থাৎ দক্ষিণ সুরমা। এখন দক্ষিণ সুরমা কি, সেটা তো বাংলাদেশের অন্যান্য জেলার মানুষ চিনবে না, এজন্য লিখে দিলাম আমি সিলেট। সিলেট তো সকল জেলার মানুষে চিনবে। তার মানে আমাকে পেতে হলে প্রথমে সিলেট আসতে হবে, অর্থাৎ সরি, তাকে পেতে হলে প্রথমে সিলেট আসতে হবে, তারপর সিলেট এসে দক্ষিণ সুরমা খুঁজতে হবে, তারপর কি খুঁজতে হবে, বলদি, তারপর মিলবে তাকে। এজন্য এই যে আমি অ্যাড্রেসটুকু লিখে দিলাম, এই অ্যাড্রেসটুকুর মধ্যে স্থানে এখানে বলদি একটি জিনিস, দক্ষিণ সুরমা আরেকটি জিনিস, সিলেট আরেকটি জিনিস। তাই এগুলাকে পৃথক করতে এই অ্যাড্রেসগুলাকে বা এগুলা প্লেস হিসাবে ধরতে পারে। বলদি একটি প্লেস, দক্ষিণ সুরমা একটি প্লেস, সিলেট একটি প্লেস। এই অ্যাড্রেস বা প্লেসকে আমরা আলাদা করতে, পৃথক করতে মানে আলাদা করতে কি ব্যবহার করব, কমা ব্যবহার করব। এই যে আমি কমা ব্যবহার করলাম। ওকে, ওকে আমরা 9 নাম্বারটা দেখি। টাক কোঅ্যাকশন ক্ষেত্রে স্টেটমেন্টের পরে এবং কোঅ্যাকশনের পূর্বে কমা বসে। টাক কোঅ্যাকশনের ক্ষেত্রে স্টেটমেন্টের পরে এবং কমা এর পূর্বে কি বসে এবং কোঅ্যাকশনের পূর্বে কি বসে, কমা বসে। এখন টাক কোঅ্যাকশন কি সেটার ভিডিও যদি তোমরা আমাকে কমেন্টে বলো তাহলে আমি এটার বিষয়ে ভিডিও আমি ইউটিউবে ছাড়ব, সমস্যা নেই। টাক কোঅ্যাকশনের ক্ষেত্রে স্টেটমেন্টের পরে এবং স্টেটমেন্টের পরে কমা বসে এবং কোঅ্যাকশনের পূর্বে কমা বসে। কোঅ্যাকশনের পূর্বে আর স্টেটমেন্টের পরে, বুঝতে হবে কিন্তু এখানে দুইটি কথা। স্টেটমেন্টের পরে কমা বসে, আর এখানে বলছে কোঅ্যাকশনের পূর্বে মানে আগে কমা বসে। আচ্ছা সমস্যা নাই। ওকে, एग्जांपल দেখি আমরা। আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। ডিডন্ট আই, তাই না? এখন আমি এই যে প্রশ্ন করলাম, এই প্রশ্নর পূর্বে কি বসবে, পূর্বে মানে আগে কমা বসবে।
এই যে তারা কমা বসিয়েছে পূর্বে, যে আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করেছিলাম, তাই না? তারপর একটা হচ্ছে ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না, উইল ইউ, তাই না? ঠিক আছে, এই জন্য এই যে প্রশ্ন করলাম এই জন্য পূর্বে কমা। আবার অল মেন আর ব্রাদার্স, আমরা সবাই ভাই, আরেন্ট দে, তাই না? ঠিক আছে, এই যে তাই না হওয়ার লাগে যে আমরা প্রশ্ন করলাম, এই প্রশ্নটার পূর্বে কি বসবে? কমা বসবে। কি বসবে? কমা বসবে। আচ্ছা, এখানে স্টেটমেন্টের পরে এবং এটা হচ্ছে স্টেটমেন্ট, এটা হচ্ছে কি স্টেটমেন্ট, এটা হচ্ছে স্টেটমেন্ট। আর এগুলা হচ্ছে আমরা ধরে নিলাম এগুলা হচ্ছে কোঅ্যাকশন, আর কোঅ্যাকশনের পরে পূর্বে কি বসবে? কমা বসবে। এই যে তারা মধ্যস্থানে কি দিছে? কোঅ্যাকশনের পূর্বে ওকে, স্টেটমেন্টের পরে কমা বসে, এই যে কমা বসে, কারণ এই যে এটা হচ্ছে স্টেটমেন্ট, স্টেটমেন্টের পরে আমরা কমা দিলাম, এই যে এটা হচ্ছে স্টেটমেন্ট, স্টেটমেন্টের পর আমরা কমা দিলাম। কোঅ্যাকশনের পূর্বে মানে হচ্ছে আগে, এই যে কোঅ্যাকশন, এই কোঅ্যাকশন এতটুকু হচ্ছে কোঅ্যাকশনের আগে কমা, কমা আমরা দিলাম এখানে কমা। আবার উইল ইউ এর পর উইল ইউ একটা কোঅ্যাকশন করেছে, এজন্য কোঅ্যাকশনের আগে কি দিলাম আমরা? কমা। আরেন্ট দে, তাই না? আরেন্ট দে এর পূর্বে একটা দিলাম আমরা কমা। আচ্ছা, এখন আমরা 10 নম্বরটা দেখি। 10 নম্বরটা বলতেছে যে ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস বাক্যের শুরুতে, ভোকেটিভ ভোকেটিভ কেস বাক্যের শুরুতে থাকলে এরপরে কমা বসে, বাক্যের মাঝে থাকলে এর উভয় পাশে কমা বসে। যেমন মাদার, এগুলো হচ্ছে ভোকেটিভ কেস। মাই সিস্টার্স, ভোকেটিভ কেস। বয়েস, ভোকেটিভ কেস। এখন এগুলা যদি বাক্যের শুরুতে থাকে তাহলে এরপরে কমা। যেমন এই যে মাদার এটি একটি ভোকেটিভ কেস, ঠিক আছে, এগুলো হচ্ছে ভোকেটিভ কেস। আর এগুলা রয়েছে বাক্যের শুরুতে, তাই এগুলার শুরুতে যদি থাকে, শুরুতে থাকলে এরপরে কমা বসে, তাই আমরা কমা দিয়ে দিলাম। ঠিক আছে, মাদার প্রে ফর মি। ওকে, তারপর বাক্যের মাঝে থাকলে এর উভয় পাশে কমা বসে। এখন এটি তো রয়েছে বাক্যের মাঝে, এটিকে তো পৃথক করতে হবে, আলাদা করতে হবে, এজন্য তার পূর্বেও কি কমা, উভয় পাশে, অর্থাৎ এই পাশে এই পাশে, উভয় পাশ মানে দ্বয় পাশেই কি বসবে? কমা বসবে। আর এখন এটা চলে আসছে লাস্টেতে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। এখন এই বয়েসকে আলাদা করতে হলে তার পূর্বে কি দিতে হবে? কমা। ওকে, এটাকে আমরা কমা দ্বারা বেষ্টিত করলাম। অর্থাৎ আমরা 10 নম্বরটা হচ্ছে ভোকেটিভ কেস যদি বাক্যের শুরুতে থাকে তাহলে বাক্যের শুরুতেই তাকে কমা দিয়ে দিতে হবে। যদি বাক্যের মধ্যস্থানে থাকে তাহলে উভয় দিকে কমা দিয়ে তাকে আলাদা করতে হবে। যদি বাক্যের শেষে থাকে তাহলে তার পূর্বে একটি কমা দিয়ে তাকে আলাদা করতে হবে। ওকে, এখন পালা হচ্ছে ড্যাশের। এখন আমরা ড্যাশ নিয়ে আলোচনা করব। ড্যাশ, ড্যাশের ব্যবহার আছে অনেক। আমরা যদি ড্যাশ নিয়ে আলোচনা করি, ড্যাশ সবসময় তার পূর্ববর্তী ওয়ার্ডকে ব্যাখ্যা করে, ড্যাশ সবসময় তার পূর্ববর্তী ওয়ার্ডকে ব্যাখ্যা করে। যেমন আই এম ফারহান, আই এম ইন ক্লাস 15। এখন এই 15 কি? ঠিক আছে, ঠিক আছে, ডিগ্রি অর অনার্স। আমি মনে করেন আমি এমন একটি দেশে গেলাম যেখানে তারা ডিগ্রি অর অনার্স চিনে না। ডিগ্রি এবং অনার্স চিনে কিন্তু তারা 15 চিনে না। কি চিনে না? তারা 15 চিনে না, কিন্তু তারা যদি নাম হয় ডিগ্রি অর অনার্স, তারা সেটা চিনে ফেলবে। এজন্য এই যে আমি ডিগ্রি অর অনার্স, এটি দ্বারা আমি কিসের ব্যাখ্যা দিলাম? তার পূর্ববর্তী ওয়ার্ডকে আমি ব্যাখ্যা দিলাম। মানে এই যে পূর্ববর্তী ওয়ার্ডকে আমি ব্যাখ্যা দিলাম। এখন এই পূর্ববর্তী ওয়ার্ডকে নিঃসন্দেহে 15 হচ্ছে পূর্ববর্তী ওয়ার্ড, ঠিক আছে, সংখ্যা বা ওয়ার্ড। ক্লাস 15 এটা হচ্ছে পূর্ববর্তী। এখন আমি এই যে এতটুকুর আলোচনা দিলাম, এতটুকুর বর্ণনা দিলাম কি দিয়ে? ড্যাশ দিয়ে আমি এতটুকুর বর্ণনা ঢুকিয়ে দিলাম। এটাই হচ্ছে ড্যাশের প্রথম ব্যবহার, আর এটাই সব থেকে বেশি ব্যবহৃত হয়। অর্থাৎ আপনি যা এখন মনে করেন, এখানে আমি বল দিয়ে দক্ষিণ সুরমা সিলেট, এখন সিলেট কি অনেকে চিনে না, ঠিক আছে, আমরা এখানে ড্যাশ দিয়ে আমি ড্যাশ দিলাম। এখানে আমরা এখানে ড্যাশ দিয়ে লিখতে পারি যে ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ।
বাংলাদেশ। ওকে, আমরা এখানে দেশ দিয়ে সেটা লিখে দিলাম। অর্থাৎ এখন অনেকে চিনতে সহজ হবে, কারণ অনেক বাইরে দেশের মানুষ তো সিলেট চিনার কথা নয়, তাই তারা বাংলাদেশ বললেই বুঝে যাবে। এখন সিলেট কি? বাংলাদেশের একটি জেলা। এই যে আমি সিলেট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিলাম কিসের মাধ্যমে? এই দেশের মাধ্যমে। এই যে দেশ, এই দেশটার মাধ্যমে আমরা কি দিলাম? এক্সট্রা একটি ইনফরমেশন দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেশের ব্যবহার বুঝলাম। এখন 2 নম্বরটা দেখি। 2 নম্বর দেশের ব্যবহার কি? 2 নম্বরটা বুঝে নেই। বাক্যের অংশলগ্ন। অংশলগ্ন। বাক্যের অংশলগ্ন জুড়ে দিতে দুই পাশে দুইটি ড্যাশ ব্যবহৃত হয়। বাক্যের অংশলগ্ন, যেমন অল দ্য ড্রাইভার্স। অল দ্য ড্রাইভার্স, আমরা তো আচ্ছা, অল দ্য ড্রাইভার্স, কার ড্রাইভার্স এন্ড ট্রাক ড্রাইভার্স উইল প্রেজেন্ট টুডে। এখন এই যে অল দ্য ড্রাইভার্স, সকল ড্রাইভাররা, উইল প্রেজেন্ট টুডে, আজ উপস্থিত থাকবে। ওকে, সকল ড্রাইভাররা। এখন সকল ড্রাইভাররাকে আমি তাদেরকে মনে করে আমি একটি জায়গায় এখানে আমি লিফলেট বিতরণ করছি, আর সেখানে তাদেরকে বললাম যে লিফলেটে লেখা রয়েছে যে সকল জায়গার ড্রাইভাররা আজকে উপস্থিত থাকবেন। তখন তারা বুঝে নিবে যে সকল ড্রাইভার মানে এখানে শুধু কারের সকল ড্রাইভার এবং ট্রাকের সকল ড্রাইভারদেরকে বোঝানো হয়েছে, কারণ এতে আমি তাদেরকে দেশ দিয়ে মধ্যস্থানে কি করে দিয়েছি, বলে দিয়েছি। ড্যাশ দিয়ে মধ্যস্থানে আমি তাদেরকে বলে দিয়েছি। ঠিক আছে, এজন্য কি যে এই যে আমি ড্যাশ দিলাম, এই ড্যাশ দ্বারা বুঝাচ্ছি যে এটা হচ্ছে এই ড্রাইভার্সের কারা, কোন ড্রাইভার্সরা, কার ড্রাইভার্সরা এবং ট্রাকের ড্রাইভাররা এদের আলোচনা আমি বুঝিয়ে দিলাম এই ড্যাশ দ্বারা। ঠিক আছে, আর এটি হচ্ছে বাক্যের একটি সেন্টেন্স যেটি ওই বাক্যের ড্রাইভারদের কথা বর্ণনা দেয়। আচ্ছা, যাই হোক, আমরা এটা বুঝলাম। 3 নাম্বার কিতা? কোন একটি বাক্যের পুনরাবৃত্তি করতে ড্যাশ বসে, এখানে ড্যাশ নেই, উদাও উদাও হয়ে গেছে, এখানে ড্যাশকে নিয়ে আসতে হবে। কোন একটি বাক্যের পুনরাবৃত্তি করতে ড্যাশ বসে। দিস ইজ অ্যান আইডিয়াল স্কুল, এটি একটি আদর্শ স্কুল। পারহাপস দ্য বেস্ট, সম্ভবত অনেক ভালো। এই যে একটি বাক্যের পুনরাবৃত্তি করলাম আমি, দিস ইজ অ্যান আইডিয়াল স্কুল, এটি একটি আদর্শ স্কুল। পারহাপস দ্য বেস্ট, সম্ভবত ভালো হবে। ঠিক আছে, এই জন্য এখানে যেন আমি এই যে বাক্যের আবার পুনরাবৃত্তি করলাম এই সেন্টেন্স দ্বারা, আর এই পুনরাবৃত্তি সেন্টেন্সের কারণে আমরা মধ্যস্থানে কি দিতে হলো, ড্যাশকে আনতে হলো। ঠিক আছে, তাই কোনো একটি বাক্যের পুনরাবৃত্তি করতে ড্যাশ বসে। ওকে, আমরা সেটা বুঝে গেলাম। তাহলে চলো এখন আমরা ইনভার্টেড কমা নিয়ে আলোচনা করি। ইনভার্টেড কমা নাকি ইনভার্টেড কমা কি? বেশিরভাগ সময় ন্যারেশনে থাকে ইনভার্টেড কমা। চলো আমরা ইনভার্টেড কমা নিয়ে আলোচনা করি। সেন্টেন্সে কোনো নির্দিষ্ট করে নির্দেশ করার জন্য ইনভার্টেড কমা ব্যবহার হয়। সেন্টেন্সের মধ্যে কোনো কিছু নির্দিষ্ট করে নির্দেশ করার জন্য ইনভার্টেড কমা বসে, যেমন দ্য ওয়ার্ড। এখন দ্য ওয়ার্ডটি কি? ইম্পসিবল। এই যে আমি নির্দিষ্ট করে দিলাম যে ওয়ার্ডটি মানে এখানে বুঝাচ্ছি আমি ইম্পসিবল, অর্থাৎ ইম্পসিবল ওয়ার্ডটি ওয়াজ আননাউন টু দিনারের জন্য অপরিচিত ছিল। ঠিক আছে নি? অসম্ভব ওয়ার্ডটি দিনারের জন্য অপরিচিত। সে অসম্ভবকে কিছু অসম্ভব আছে বলে সে মনেই করে না, সে সব কিছুকে সম্ভব হিসাবে গ্রহণ করে। তাই দ্য ওয়ার্ড ইম্পসিবল, ঠিক আছে, ঠিক আছে নি, ওয়াজ আননাউন টু দিনারের কাছে এটি অপরিচিত। তো এই যে দ্য ওয়ার্ডটি কি? ইম্পসিবল। এই যে আমি বিশেষ নির্দিষ্ট কিছু আমি একটি ওয়ার্ডকে সেন্টেন্সের মধ্যে ইনভার্টেড কমা দিয়ে রেখে দিলাম, অর্থাৎ তখন তারা বুঝে গেল যে যখন যে পড়বে সে বুঝে গেল যে এই দ্য ওয়ার্ড অর্থাৎ ইম্পসিবল ওয়ার্ডটি দিনারের কাছে অপরিচিত। আচ্ছা, অসম্ভব শব্দটি দিনারের অজানা ছিল। যাই হোক, কোনো মূল্যবান কথা অথবা কারো কথা অবিকল প্রকাশ করতে হলে ইনভার্টেড কমা বসে। ইনভার্টেড কমা, কোনো মূল্যবান কথা কারো কথা অবিকল অথবা কারো কথা অবিকল প্রকাশ করতে হলে
অবশ্যই এখানে বলছে কিন্তু মূল্যবান কথা একটি বিষয়, আবার বলছে যে কারো কথা অবিকল প্রকাশ করতে হলে আরেকটি বিষয়, অবিকল প্রকাশ এটি হচ্ছে আরেকটি বিষয়। আর এদের মধ্যে স্থানে প্রকাশ করতে হলে ইনভার্টেড কমা বসে। এখন ইনভার্টেড দুই ধরনের, একটা হচ্ছে ডাবল ইনভার্টেড কমা, এটিকে আমার উপরে নিয়ে যাওয়া উচিত ছিল। ইনভার্টেড কিন্তু ইনভার্টেড কমা দুই ধরনের, একটি হচ্ছে ডাবল ইনভার্টেড কমা, কারণ এখানে দুইটি করে ইনভার্টেড কমা, আর একটি হচ্ছে সিঙ্গেল ইনভার্টেড কমা, অর্থাৎ একটি ইনভার্টেড কমা একটি ইনভার্টেড কমা, আর একটি হচ্ছে ডাবল দুইটি ইনভার্টেড কমা দুইটি ইনভার্টেড কমা। এখন উভয়টি সমান, আপনি যেটি ইচ্ছা সেটি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এক্সাম্পল, কোন মূল্যবান কথা বা কারো অবিকল কথা প্রকাশ করতে হলে ইনভার্টেড কমা। সাইম said Salman and Tawhid discuss about same topic during live class. সাইম বলল যে সালমান এবং তাহিদ আলোচনা করছিল about some topic কিছু বিষয় নিয়ে during লাইভ ক্লাসের সময়। তার মানে এই যে সাইমে বলল একটি গুরুত্বপূর্ণ কথা, আর এই কথাটির এই যে একটি মূল্যবান কথা, ঠিক আছে, এই যে একটি মূল্যবান কথা অবিকল প্রকাশ করলো, এজন্য এটি আমরা কি ইনভার্টেড কমা দ্বারা বুঝিয়ে দিলাম তাদেরকে। ওকে, এই যে আমি ইনভার্টেড কমা ব্যবহার করলাম, ঠিক আছে। অর্থাৎ মূল্যবান কথা বা সাইমে কেউর কাছ থেকে শুনিয়া যে তারে কইছে তার অবিকল কথাগুলা আমারে সে শুনাইছে, ঠিক আছে। এজন্য এই অবিকল কথা বা এটি অবশ্যই মূল্যবান কথা, আর এটিকে ইনভার্টেড কমা দ্বারা কি করে দেওয়া হলো, বেষ্টিত করে দেওয়া হলো। এই যে ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা। যাই হোক, আমরা এখন সেমিকোলন বুঝি। সেমিকোলন কি? কমা অপেক্ষায় বেশি এবং ফুল স্টপ অপেক্ষায় কম সময় থাকার জন্য সেমিকোলন ব্যবহার করা হয়। এখন এক দেখি তো আমরা, এসব সংজ্ঞা আমি তেমন ইম্পর্টেন্ট মনে করি না, আমি রুলসগুলো আমার মনে রাখতে হবে। একাধিক স্বাধীন বাক্য ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে সেমিকোলন বসে। একাধিক স্বাধীন বাক্য, স্বাধীন বাক্যে মানে হচ্ছে তার অবশ্যই সবকিছু রয়েছে, অর্থাৎ এক্সাম্পল আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে যাব, এটি হচ্ছে একটি স্বাধীন বাক্য, আর এখানে কিছু না বললেই চলবে। আচ্ছা, আই সেট অন দ্য ফার্স্ট বেঞ্চ, আমি প্রথম বেঞ্চে বসবো, ঠিক আছে, আমি প্রথম বেঞ্চে বসবো। এখানে যদি অন্য সবগুলো আমি নাও বলি তাও এই সেন্টেন্সটির কিটা পূর্ণরূপ পায়, সেন্টেন্সটির ভাব প্রকাশ পায়। আই লিসেন্ড টু মাই টিচার্স লেকচার কেয়ারফুলি, আমি আমার টিচারের লেকচারগুলো আলোচনাগুলো সতর্কতার সাথে শুনেছিলাম। অর্থাৎ এটাও সে তার একটা পূর্ণরূপ বাক্য গঠন করে, যদিও এইগুলার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এখানে প্রতিটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। এই জন্য এই স্বাধীন বাক্য অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কি বসবে? সেমিকোলন বসে। কি বসে? সেমিকোলন বসে। এখন তারা আমাদেরকে সেমিকোলন বসিয়ে দেখিয়ে দিয়েছে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি সেমিকোলন, এই যে সেমিকোলন, এই যে সেমিকোলন, আর নাই। তার মানে এই যে এগুলাকে আমরা কি দ্বারা, সেমিকোলন দ্বারা কি করলাম? পৃথক করে দিলাম। আচ্ছা, 2 নম্বর সেমিকোলন আর একটি আছে, সেন্টেন্সের মধ্যে যেখানে কনজাংশনের ব্যবহার নেই সেখানে সেমিকোলন বসে। সেন্টেন্সের মধ্যে যেখানে কনজাংশনের ব্যবহার নেই সেখানে সেমিকোলন বসে। যেমন হি টল্ড মি দ্য ইনসিডেন্ট, ইট সিমড টেরিবল, সে আমাকে এই ঘটনাটি সম্পর্কে বলেছিল, ঠিক আছে নি, এটি মনে হয় ভয়ঙ্কর। সে আমাকে ঘটনাটি বলল যে এটি মনে হয় ভয়ঙ্কর। এই যে আমরা কনজাংশনগুলা, এই যে কনজাংশন এর ব্যবহার নেই সেজন্য আমরা এখানে কি দিলাম, সেন্টেন্সের মধ্যে যেখানে কনজাংশনের ব্যবহার নেই সেখানে আমরা সেমিকোলন ব্যবহার করতে পারি। যাই হোক, আমরা এখন আরেকটিতে যাই। এখন আসছে কুলন, আমরা এখন কুলন নিয়ে আলোচনা করি। কনজাংশন মানে কি বুঝো? এটা তো ব্যাংকে দিতে হবে তোমাদেরকে। কনজাংশন মানে হচ্ছে আমরা এখানে লিখতে পারতাম, এগুলাকে কনজাংশন বলে, এই যে বার্ড স এন্ড এগুলাকে কনজাংশন বলে, যেগুলা দ্বারা আমরা দুইটি বাক্যকে একত্রিত
করতে পারি। আর যখন এই কনজাংশনগুলো থাকে না তখন আমরা সেমিকোলন ব্যবহার করি। যাই হোক, আমরা এটিও বুঝে গেলাম। চলো এখন আমরা কুলন সম্পর্কে বুঝি। কুলন কি? কুলন, আচ্ছা, পূর্ববর্তী সেন্টেন্সের বিষয়ে কোনো প্রমাণ বা কারণ দেখাতে কুলন ব্যবহৃত হয়। পূর্ববর্তী সেন্টেন্সের বিষয়ে কোনো প্রমাণ বা কারণ দেখাতে কুলন ব্যবহৃত হয়। পূর্ববর্তী সেন্টেন্স, এটি অবশ্যই পূর্ববর্তী সেন্টেন্স, আর এই সেন্টেন্সের কারণ বোঝাতে হচ্ছে, কারণ বোঝাতে, প্রমাণ বোঝাতে কুলন ব্যবহৃত হয়। আই ডু নট লাইক হার, আমি তাইরে পছন্দ করি না। ঠিক আছে, শি ইজ ভেরি সেলফিশ, সে খুবই সেলফিশ। এই যে কারণ বুঝাইলাম, কেন আমি পছন্দ করি না, হোয়াই আই ডোন্ট লাইক হার, কেন আমি পছন্দ করি না, কেন? কারণ শি ইজ সেলফিশ। ঠিক আছে, সে সেলফিশ ব্যক্তি। এই যে আমি পূর্ববর্তী সেন্টেন্সের একটি কারণ বুঝিয়ে দিলাম, এই জন্য আমি মধ্যস্থানে কি ব্যবহার করলাম, কমা ব্যবহার, কোলন ব্যবহার করলাম। তারপর আই নাও হার ওয়েল, আমি উহা সম্পর্কে ভালোই জানি। উই ওয়ার্কড টুগেদার ফর এ ইয়ার, আমরা 1 বছর একসাথে কাজ করেছিলাম। ঠিক আছে, এই যে আমরা একটা প্রমাণ দিলাম, আমি একজনকে বলতেছিলাম, সে আমাকে বললো যে তুমি কি তাকে চিনো, আমি বললাম আই নো হার ওয়েল, আমি তাকে ভালো করেই চিনি। প্রমাণ দিলাম কি, আমরা কি প্রমাণ দিলাম, যে উই ওয়ার্কড টুগেদার ফর এ ইয়ার, আমরা 1 বছর একই সাথে কাজ করেছিলাম। এই যে আমি প্রমাণ দিলাম, তাই প্রমাণ বা কারণ দিতে হলে আমাদের মধ্যে স্থানে যে কুলনটা বসবে তাকে আমরা কুলন বসিয়ে দিব, প্রমাণ যদি দেই পূর্ববর্তী সেন্টেন্সের। আমরা বুঝে গেলাম। আচ্ছা, 2 নম্বরটা কি দেখি তো। কোনো উদাহরণ বা ব্যাখ্যা কি বুঝতে হবে। উদাহরণ বা ব্যাখ্যা, কোনো উদাহরণ বা ব্যাখ্যা, কোনো উদাহরণ বা ব্যাখ্যা ইত্যাদির আগে কুলন বসে। উদাহরণ বা ব্যাখ্যা ইত্যাদির আগে কুলন বসে। ওকে, তাহলে আমরা এখানে দেখি তো। নাউন আর অফ 3 কাইন্ডস, নাউন হলো 3 প্রকার। কি? এ, এন এন্ড দা। ওকে, এ, এন এন্ড দা। এই যে আমি এগুলা কি দিলাম, 100% এগুলা হচ্ছে ব্যাখ্যা বা উদাহরণ। কার উদাহরণ? নাউনের উদাহরণ। অর্থাৎ কোনো উদাহরণ বা ব্যাখ্যা দিতে এর আগে কি বসে, কুলন বসে। এগুলা হচ্ছে সম্পূর্ণগুলো হচ্ছে উদাহরণ আর ব্যাখ্যা। এগুলা সম্পূর্ণগুলা কি, এগুলো হচ্ছে উদাহরণ ব্যাখ্যা। এই যে আমি নীল কালার দিয়ে উভয়টিকে বুঝিয়ে দিয়েছি। এটা হচ্ছে ব্যাখ্যা বা উদাহরণ, এই যে এখানে লেখাই আছে উদাহরণ বা ব্যাখ্যা। এদের আগে কি বসে, কুলন বসে, আগে কুলন বসে। এই যে আমি আগে কি বসিয়ে দিলাম, কুলন বসিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে নি, যে নাউন হলো 3 প্রকার, এ, এন, দা। এই যে 3 প্রকার বলে আমরা ব্যাখ্যা দিলাম, তাই আগে কি বসালাম, কুলন বসালাম। 3 নাম্বার কি, সংযোজক অব্যয়, কনজাংটিভ পার্টিকেলস। সংযোজক অব্যয়, যেমন এবং, অ, কিন্তু, তবু, যদিও, অথচ, তথাপি, অথবা, কারণ ইত্যাদির পরিবর্তে কুলন হয়। সংযোজন অব্যয়, হি কিপড সেইং নো ওয়ান হার্ড, সে বলছিল যে নো ওয়ান হার্ড, এখানে হার্ড এর কিছু নেই। ঠিক আছে, এখন এই যে আমরা ক্ষমা দিলাম, এখন আমরা কিন্তু, এখানে তো কিন্তু অত লাগিয়ে আমরা পড়তে পারি, কিন্তু নো ওয়ান হার্ড। এখানে আমরা তবু লাগিয়ে পড়তে পারি, তবু নো ওয়ান হার্ড, অথচ নো ওয়ান হার্ড, অথবা নো ওয়ান হার্ড, কারণ নো ওয়ান হার্ড। এখন এগুলো তো দেয়নি, এখানে এগুলা দেয়নি, এজন্য এইগুলোর পরিবর্তে কি ব্যবহৃত হবে, কুলন ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে, কুলন ব্যবহৃত হবে। 4, আমরা 4 নাম্বারটা দেখি। এটা মনে রাখবে যে সংযোজক অব্যয়, আগে তো কনজাংশন বুঝাইছিলাম, আর ওইটা হচ্ছে সেমিকোলন। এটা হচ্ছে সেমিকোলনের ক্ষেত্রে। ঠিক আছে, আর এখন আমি তোমাদেরকে বুঝালাম কি, এখন আমি বুঝালাম তোমাদেরকে কনজাংটিভ পার্টিকেল, সংযোজক অব্যয়। যাই হোক, ডায়ালগ সম্পর্কে আমরা আলোচনা করি। ডায়ালগের মধ্যে বক্তার নামের পর কমা ব্যবহৃত হয়, এটা আমরা ক্লাস 1 থেকে শিখে আসছি। ডায়ালগের বক্তার নাম হচ্ছে অনিক। অনিকে বলতেছে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। তারপর নাজিম,
নাজিমে কি বলতেছে? নাজিমে বলতেছে যে I am 8 years old. I am 8 years old. ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বুঝে গেলাম যে যখন বক্তার নাম আসবে তখন বক্তার নামের পর কি বসবে? কমা বসবে, এটা কোলন বসবে। এটা হচ্ছে বক্তা, অনেক হচ্ছে বক্তা, এখানে নাজিম হচ্ছে বক্তা, আর বক্তার নামের পর কি বসেছে? কোলন বসেছে। কি বসেছে? কোলন বসেছে। আচ্ছা, এখন আমরা দেখি তো অ্যাস্টারিস্ক অর্থাৎ স্টার আমরা যেটাকে বলে, এটা কখন বসে? কোনো মূল্যবান কথা নির্দেশ করতে হলে অ্যাস্টারিস্ক ব্যবহার করা হয়। যেমন হি ইজ এ বেস্ট স্টুডেন্ট, মূল্যবান কথা। হি ইজ এ বেস্ট স্টুডেন্ট, সে হলো খুব ভালো একজন শিক্ষার্থী। এই যে অ্যাস্টারিস্ক, সেটা কি? সেটা হচ্ছে যখন কোনো মূল্যবান কথা আমরা নির্দেশ করব, যখন কোনো কি মূল্যবান কথা আমরা নির্দেশ করব, তখন আমরা অ্যাস্টারিস্ক দেব। কি দেব আমরা তখন? অ্যাস্টারিস্ক দেব। আমরা এখানে মূল্যবান কথা ইউজ করছি। মূল্যবান কথাটা কি? সে হচ্ছে বেস্ট স্টুডেন্ট, এটা বুঝতে হবে। ঠিক আছে, যখন কোনো মূল্যবান কথা আমরা বলবো তখন অ্যাস্টারিস্ক ব্যবহার করব। আর অ্যাস্টারিস্কের তেমন কোনো আলোচনা নেই, আর বেশি কিছু নেই অ্যাস্টারিস্ক, কারণ এটি পরীক্ষাতেই কম ব্যবহৃত হয় এবং যে কোনো জায়গাতেই কম আসে, এটি পরীক্ষাতেও কম আসে। যা আচ্ছা, আমরা একটা দেখি, হি ইজ এ বেস্ট স্টুডেন্ট। হি ইজ এ বেস্ট স্টুডেন্ট, এটা তো আমরা দেখে ফেললাম। কুলন ড্যাশে চলে আসছি। কুলন ড্যাশ, কুলন ড্যাশ হচ্ছে, তারপর কোয়েকশন মার্ক, এক্সক্লামেশন, অ্যাপোস্ট্রফি, হাইফেন, ব্র্যাকেটস, স্ল্যাশ, ডটস। ওকে, আমরা কুলন ড্যাশ এখন বুঝে নেই। ক্লন ড্যাশ, ক্লন ড্যাশ। ওকে, কুলন ড্যাশ। এক, কোনো কিছুর উদাহরণ দেওয়ার সময় কুলন ড্যাশ ব্যবহার হয়। There are 5 kinds of sentence such as যেমন assertive, interrogative, imperative, optative and exclamatory. কোনো কিছুর উদাহরণ দিতে, উদাহরণ দেওয়ার সময় কি ব্যবহৃত হয়? কুলন ড্যাশ ব্যবহৃত হয়। কোনো কিছুর উদাহরণ দেওয়ার সময় কুলন ড্যাশ ব্যবহৃত হয়। যেমন there are 5 kinds of sentence. সেন্টেন্স হলো 5 ধরনের। যেমন assertive, interrogative, imperative, optative and exclamatory, এগুলো হচ্ছে উদাহরণ। আর এই উদাহরণদের মধ্যস্থানে কি ব্যবহৃত হয়েছে? এই উদাহরণদের পূর্বে কি ব্যবহৃত হয়েছে? কোলন ড্যাশ ব্যবহৃত হয়েছে। কি ব্যবহৃত হয়েছে? কোলন ড্যাশ ব্যবহৃত হয়েছে। আর আমি তো তোমাদেরকে প্রথমে কমা সম্পর্কে, কমার ব্যবহার আমি তো দেখিয়ে দিয়েছিলাম যে কমা কখন কখন ব্যবহৃত হয়। তাহলে আমরা কোলন ড্যাশের একটি ব্যবহার পেলাম। ঠিক আছে, কোলন ড্যাশের একটি ব্যবহার আমরা পেয়ে গেলাম। ব্যবহার একটি, আমি এখানে সব ইম্পর্টেন্ট ব্যবহারগুলো আমি নিয়ে আলোচনা করছি, আদারওয়াইজ ভিডিও কিন্তু 3-4 ঘন্টা রয়ে যাবে। ঠিক আছে, ক্যাপিটালাইজেশন আর পাংচুয়েশন আর উভয় বিদ্রয়ের মধ্যে আমি কিন্তু কমন জিনিসগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে, যেগুলো জীবনে সচরাচর ব্যবহার হবে, পড়ালেখায় সচরাচর ব্যবহার করতে হবে। এজন্য আমি সকল ইম্পর্টেন্সগুলো নিয়ে এসেছি, ইম্পর্টেন্টগুলো। কুলন ড্যাশের একটি ব্যাখ্যা এটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে উদাহরণ দেওয়ার সময় এর পূর্বে কি বসবে? কুলন ড্যাশ বসবে। আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ পূর্বে কি বসিয়ে দিলাম? কুলন ড্যাশটা বসিয়ে দিলাম। তারপর আসো কোয়েকশন মার্ক কি? কোয়েকশন মার্ক কি? প্রশ্ন শেষ করা হলে ইন্টারগেটিভ সেন্টেন্সের পরে কোয়েকশন মার্ক বসে। প্রশ্ন শেষ করা হলে ইন্টারগেটিভ সেন্টেন্সের পরে কোয়েকশন মার্ক বসে। এটা কি আমি বুঝিয়ে দেব? কোয়েকশন মার্ক তো 1 থেকে আমরা শিখে আসছি। প্রশ্ন শেষ করা হলে কি ইন্টারগেটিভ সেন্টেন্সে কোয়েকশন মার্ক বসিয়ে দিব। এখন হাউ আর ইউ, প্রশ্ন শেষ, মার্ক কোয়েকশন মার্কটা বই নিলাম।
হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, প্রশ্ন শেষ কুয়েকশন মার্ক বই দিলাম, অর্থাৎ প্রশ্ন শেষে কি বসে, কুয়েকশন মার্ক বসে যায়। এটাই হচ্ছে কুয়েকশন মার্কের একমাত্র ব্যবহার। এখন আমরা এক্সক্লামেশন সম্পর্কে আলোচনা করি। মনের আকস্মিক আবেগ কোন সেন্টেন্সে প্রকাশ পেলে সেই সেন্টেন্সে এই চিহ্ন অর্থাৎ এক্সক্লামেশন চিহ্ন বসে। আকস্মিক আবেগ, আমি মনের একটি আকস্মিক আবেগ প্রকাশ করলাম, যেমন হোয়াট এ ম্যান ইউ আর, ঠিক আছে, কি একজন মানুষই, কি ধরনের একজন মানুষ, ঠিক আছে নি, বা আমি আসলে তারা সম্মানী ভাবে বুঝিলাম যে হোয়াট এ ম্যান ইউ আর, কি এক মানুষ রবা তুমি। আমরা বিভিন্ন ভাবে এই সম্বোধন করতে পারি। আর এটি হচ্ছে আমার মনের আকস্মিক আবেগ। যেমন এলাস, হাই, আই এম আনডান, আমি সম্পূর্ণ করতে পারিনি বা শেষ করতে পারিনি। ওকে, তারপর ওহ হাউ নাইস দ্য সং ইজ, কি সুন্দর একটি গান। ঠিক আছে, এই যে আমি মনের আকস্মিক ভাবগুলো আমি প্রকাশ করলাম, এগুলা শেষে সেমিকোলন বসবে, এক্সক্লামেটর বসবে, এক্সক্লামেশন, এগুলা শেষেই এক্সক্লামেশন বসবে। অর্থাৎ মনের আকস্মিক ভাব যে সময় প্রকাশ করবে। আমরা বলি না হোয়াট এ নাইস শট, কি সুন্দর একটি শট, ক্রিকেট খেলাতে একটা সিক্স মারছে, হোয়াট এ নাইস সিক্স, কি সুন্দর একটা সিক্স, হোয়াট এ নাইস গোল, কি সুন্দর একটা গোল। এই যেগুলো হচ্ছে মনের আকস্মিক আবেগ, মন তাকে বারইয়া, এগুলা গোল যে সময় দেয়, ছয় যে সময় মারে বাংলাদেশে, তখন মন তাকে বারইয়া। এই যে মনের আকস্মিক ভাবটা আমরা প্রকাশ করলাম, এই আকস্মিক ভাবটা প্রকাশ করার কারণে এক্সক্লামেশন সেন্টেন্সটা, এক্সক্লামেশন সাইনটা আমরা বসাতে হবে। তারপর আসো আমরা তারপর কি অ্যাপস্ট্রফি। অ্যাপস্ট্রফি কি, এই যে অ্যাপস্ট্রফি, কিছু শব্দ সংকোচন করতে অ্যাপস্ট্রফি ব্যবহার করা হয়। কিছু শব্দ সংকোচন, সংকোচন মানে কি, সংকোচন মানে হচ্ছে বাড়তি, শর্ট, ছোট করতে অ্যাপস্ট্রফি ব্যবহার করতে হয়। যেমন এটা হচ্ছে ডু নট, ডু নটকে ছোট করো বা সংকোচন করো হবে ডন্ট, কি হবে ডন্ট। এই জন্য আমি মধ্যস্থানে কি নিয়ে এলাম, অ্যাপস্ট্রফি দিয়ে টি দিলাম, এটা হয়ে গেল ডন্ট। এখানে আছে দে আর, এটিকে সংকোচন করো তো অর্থাৎ ছোট করো হবে দে আর, কিন্তু এটা কাটা যাবে, এর বদলে উপরে উঠে যাবে অ্যাপস্ট্রফি। আমরা বুঝে ফেললাম। ইট ইজ, এটিকে সংকোচন করো, ইটের জায়গায় ইট আর অ্যাপস্ট্রফি লিখে এস, অর্থাৎ ইটস, ইটস। ওকে, তারপর আমরা দেখি তাহলে অ্যাপস্ট্রফির বিষয়টা বুঝে গেলাম। এগুলা তেমন ইম্পর্টেন্ট নয়, এগুলা তেমন ইম্পর্টেন্ট নয়। যদি পরীক্ষা চলে আসে তোমাকে এভাবে লিখে দিতে পারে তারা, যে এভাবে লিখে দিল ডি ও এন টি, তুমিও মাঝখানে কোনো অ্যাপস্ট্রফি দিলে না, তাহলে তোমার আনসার হবে না, তুমি অ্যাপস্ট্রফি দিতে হবে। পরীক্ষার ক্ষেত্রে এগুলো কমন নয়, কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। যদি দিয়ে দে ডন্ট আর কোনো অ্যাপস্ট্রফি দিল না, এন আর টির মধ্যে স্থানে এই অ্যাপস্ট্রফিটি দিয়ে দিল না তারা, তখন তো তুমি মিস্টেক করে ফেললা, তখন তারা ধরে ফেলবে, মার্ক কেটে ফেলবে। এজন্য শিখে রাখতে হবে। 2, বছরে বা সনের সংক্ষিপ্ত রূপ লিখতে অ্যাপস্ট্রফি ব্যবহৃত হয়। বছর বা সনের সংক্ষিপ্ত রূপ 1995, যখন 95 বুঝানো হয়ে যাবে, মানে এখন তো 2095 চলেন না, তার মানে 95 অতীতে গেছে কি, এজন্য 1995 তুমি ধরে নিতে হবে। এই অ্যাপস্ট্রফি দ্বারা বুঝাচ্ছে যে এটি হচ্ছে একটি সাল আর যেটি হচ্ছে 1995। ওকে, আচ্ছা, আরেকটি 2025, এখন তো 25 চলে, এখন এই 25কে আবার তুমি ধরে নিতে হবে 2015। এটি তোমাকে দেখে বুঝে নিতে হবে, তোমাকে এটি দেখে বুঝে নিতে হবে। কারণ কেন, কিভাবে দেখে বুঝে নিতে হবে, কারণ এই যে আমি এটি তোমাদেরকে পড়াচ্ছি যে টপিকটা, এই টপিকটা কি তোমরা দেখেই বুঝতে পারতেছো না যে এটা হচ্ছে 2025 সালের পড়া। যখন এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাবে তখন তো তোমরা অবশ্যই বুঝে যাবে যে এটি অবশ্যই 2025 সালের বা 2000 সাল থেকে শুরু করে কেউ একজন এই ভিডিওটি আপলোড করেছিল, তাই আমার মোবাইলে দেখাচ্ছে। কিন্তু অতীতের ভিডিওগুলো কি তেমন ভাবে তেমন ছিল, অর্থাৎ তেমন তো তেমন ছিল না, অর্থাৎ অবশ্যই কোনো না কোনো ডিফারেন্সেস ছিল। অতীতের সিনেমাগুলো দেখলেই বোঝা যায়। মনে করে একটা অতীতের সিনেমা দেওয়া আছে 1900 সালের, এবং সেখানে নিচে দেওয়া আছে শুধু 95 লেখা, এর সাথে রয়েছে একটি অ্যাপস্ট্রফি, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এটি 1995 এর একটি সিনেমা ছিল।
আর এখনকার সিনেমা যেগুলো আমরা দেখি মোবাইলের মধ্যে টিভিতে, সেগুলোর সাথে পূর্ববর্তী সিনেমা রাত দিন তফাৎ রয়েছে। তাই এখনকার সিনেমাগুলো আমাদেরকে দেখে বুঝে নিতেই হবে যে এগুলা হচ্ছে 2021, 22, 23, 24, 25 সালের সিনেমা। তাই আমরা এখানে কি দিয়ে দিব? অ্যাপস্ট্রফি দিয়ে দিলাম। তাহলে আমরা বুঝে গেলাম। এখন আমরা দেখি তার কি আমরা ব্যবহার করতে পারি। অ্যাপস্ট্রফি শেষ 2, 2ও শেষ 3। ইংরেজি অক্ষর ও সংখ্যা প্লুরাল করতে অ্যাপস্ট্রফি ব্যবহার করা হয়। ইংরেজি অক্ষর ও সংখ্যা প্লুরাল করতে অ্যাপস্ট্রফি ব্যবহার করা হয়। যেমন 4 2s make 8, 4টি 2 হলে 8 হয়। এখন এই যে 2 কে আমরা কি করলাম? প্লুরাল করলাম। 2 কে আমরা প্লুরাল করলাম। আবার 3 6 make 18, 3 6 make 18, 3টি 6 হলে 18, 3টি 6 হলে 18। অর্থাৎ কোনো ইংরেজি অক্ষর ও সংখ্যাকে প্লুরাল করলাম আমরা। সংখ্যা ও অক্ষরকে কি করলাম? প্লুরাল করলাম। আর এই প্লুরাল করতে আমাদের কি ব্যবহার করতে হবে? অ্যাপস্ট্রফি ব্যবহার করতে হবে। যেমন আর 2 এখানে 2, এখানে 2 কি বুঝাচ্ছে? 2 এর, ঠিক আছে নি? 4টি 2 মিলে 4 2s make 8, 3 6 make 18, 3টি 6 হলে 18, 3টি 6 হলে 18। তাহলে আমরা এটা বুঝে গেলাম। এখন চলে আসো আমরা হাইফেন বুঝে নেই। হাইফেন কি? এই রুলসটা তেমন ইম্পর্টেন্ট না। হাইফেন কি? হাইফেন কি আমাদেরকে বুঝতে হবে। কম্পাউন্ড ওয়ার্ড গঠন করতে হাইফেন ব্যবহার করা হয়। কম্পাউন্ড, কম্পাউন্ড মানে হচ্ছে একত্রিত করা বা যৌগিক হিসাবে আমরা ধরতে পারি। ঠিক আছে? আর এই কম্পাউন্ড ওয়ার্ড মানে হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড মানে হচ্ছে কিছু ওয়ার্ড থাকবে, ওয়ার্ডগুলোকে কম্পাউন্ড অর্থাৎ একত্রিত করতে হবে। আর এক্ষেত্রে আমরা হাইফেন ব্যবহার করতে পারি। যেমন ফাদার ইন ল, এখানে ল হচ্ছে একটি ওয়ার্ড, ইন হচ্ছে আরেকটি ওয়ার্ড, ফাদার হচ্ছে আরেকটি ওয়ার্ড, 3টি ওয়ার্ড। আর এই 3টি ওয়ার্ডকে কম্পাউন্ড গঠন করতে আমরা কি ব্যবহার করলাম? হাইফেন ব্যবহার করলাম। এই যে মধ্যস্থানে হাইফেন, কি আমরা হাইফেন ব্যবহার করলাম। লোড শেডিং, লোড শেডিং। এখন লোড শেডিং মানে কি বোঝায়? বিদ্যুৎ স্পষ্ট এভাবে আটকে অর্থাৎ বিদ্যুৎ চলে গেছে। এখন এই যে লোড শেডিং, এগুলার মধ্যে স্থানে আমরা কমা ব্যবহার হাইফেন ব্যবহার করতে হবে। ঠিক আছে? এই যে আমরা দুইটি ওয়ার্ডকে আমরা এখানে কি করলাম? কনজাংটিভ করে ফেললাম। হাইফেন দ্বারা কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা কি করলাম? ওয়ার্ডগুলোকে একত্রিত করলাম। দেখি তো এবার আমরা পরবর্তী আলোচনা কি। বাক্যের শেষ অংশে কোনো অসম্পূর্ণ ওয়ার্ড এর বাকি অংশ লিখতে হাইফেন ব্যবহার হয়। বাক্যের শেষ অংশে কোনো অসম্পূর্ণ ওয়ার্ডের বাকি অংশ লিখতে বাক্যে হাইফেন ব্যবহৃত হয়। মনে ধরে নাও এটি হচ্ছে তোমার পেজের শেষ মাথা। ঠিক আছে? এটি হচ্ছে তোমার পেজের শেষ মাথা। এখন we are going to solve, এখন এখানে আমি this লিখতে চাইছিলাম। আমরা এখানে this লিখতে চাইছিলাম, কিন্তু
THI এখানে SH টা আমার জায়গা হবে না বলে আমরা হাইফেন দিয়ে বুঝিয়ে দিলাম যে নিচের লাইনে দেখো আমরা এখানে দিজের সম্পূর্ণ ওয়ার্ডের অর্ধেক অংশ আমরা নিচের লাইনে লিখেছি এই হাইফেন দ্বারা বুঝিয়ে দিলাম। অর্থাৎ যখন অন্যরা এই সেন্টেন্সটি পড়বে তারা ঠিকই পড়ে নিবে এইভাবে যে উই ওয়ার ডুইং টু সলভ দিস প্রবলেম। ঠিক আছে, এজন্য যখন জায়গা হবে না তুমি ওয়ার্ডটি লিখতে চাইছিলে আর 3-4টা অক্ষর তুমি লিখে ফেলছো, আমি এখানে 2টি অক্ষর লিখে ফেলছি TRH, কিন্তু IS টা জায়গা হচ্ছে না, এজন্য আমি হাইফেন দিয়ে নিচে চলে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে হাইফেনের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার, এটি জানতে হবে। আচ্ছা, চলো এখন আমরা আরো কিছু নিয়ে আলোচনা করি। আর কি নিয়ে আলোচনা করতে পারি, আমাদের আর কি রয়েছে সেটা দেখতে হবে। ব্র্যাকেটস, আমাদের ব্র্যাকেটস রয়ে গেছে, এখন আমরা ব্র্যাকেটস নিয়ে আলোচনা করি। কোনো ব্যাখ্যা বিশিষ্ট বা বৈশিষ্ট্য উদাহরণ দিতে ব্যাখ্যা ব্যবহৃত হয়। কোনো ব্যাখ্যা বৈশিষ্ট্য বা উদাহরণ দিতে কি ব্যাখ্যা ব্যবহৃত হয়, ব্র্যাকেটস ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যেমন নজরুলকে একটা ব্যাখ্যা দিল 1899 থেকে 1945, এটা হচ্ছে ব্যাখ্যা। আর এই ব্যাখ্যাগুলোকে কি তারা ব্র্যাকেট দ্বারা কি করলো, তারা আগলে দিল। অর্থাৎ এই ব্র্যাকেট দিয়ে এখানে একটি ব্যাখ্যা দিয়ে দিছে নজরুলের, যে নজরুল এত সাল থেকে এত সালে জন্মগ্রহণ করেছিলেন। ওকে। 2, সংখ্যাকে আমরা ব্র্যাকেট দ্বারা লিখি, ওয়ার্ড ব্র্যাকেট দ্বারা লিখলাম। নাম্বার আমরা ব্র্যাকেট দ্বারা লিখি। যেমন এটা আমি কেন লিখছি, কারণ আমরা দেখবে যে অনেক সময় এটা আমরা দেখি যে এ নাম্বার প্রশ্ন, এ নাম্বার কোয়েকশন, এজন্য একে আমরা ব্র্যাকেট দ্বারা লিখলাম। বি নাম্বার কোয়েকশন, এজন্য আমরা বি কে ব্র্যাকেট দ্বারা লিখলাম। 1 নাম্বার কোয়েকশন, এজন্য 1 কে আমরা ব্র্যাকেট দ্বারা লিখলাম। 2 নাম্বার কোয়েকশন, এজন্য 2 কে আমরা ব্র্যাকেট দ্বারা লিখলাম। ঠিক আছে, এই যে এগুলা, তার মানে এটা হচ্ছে ব্র্যাকেটের ব্যবহার। আমরা ব্র্যাকেটের ব্যবহারও দেখে নিলাম। চলো এখন আমরা স্ল্যাশ সম্পর্কে আলোচনা করব। স্ল্যাশ কোথায় বসতে পারে? বিকল্প শব্দ বা ওয়ার্ড বা শব্দগুচ্ছ, ফ্রেজ আলাদা ভাবে দেখানোর জন্য স্ল্যাশ বসে। বুঝতে হবে বিষয়টা। বিকল্প শব্দ, আচ্ছা, মানে একটি শব্দ বা শব্দগুচ্ছ, অর্থাৎ অনেকগুলো শব্দ নিয়ে একটি শব্দগুচ্ছ তৈরি হয়, যেটিকে ফ্রেজ বলে। অর্থাৎ বিকল্প শব্দ এবং বিকল্প শব্দগুচ্ছ আলাদা ভাবে দেখানোর জন্য স্ল্যাশ ব্যবহার করা হয়। এখন আমরা যদি এখানে দেখি, পলক ইজ সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্সড। পলক হলো সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্সড। এখন এখানে এই যে 3টি ওয়ার্ড রয়েছে, এই 3টি হচ্ছে একটি আরেকটির বিকল্প, অর্থাৎ উল্টো। তাই এখানে আমরা স্ল্যাশ দ্বারা সেগুলোকে কি করলাম, আমরা পৃথক করলাম, আলাদা করলাম। পরীক্ষায় কিন্তু শব্দগুচ্ছ দিয়েও আসতে পারে, এটা দেখেই বুঝে নিতে হবে যে যখন বিকল্প শব্দগুচ্ছ থাকবে। ধরে নাও একটি সেন্টেন্স আছে, তারপর আরেকটি সেন্টেন্স আছে, এখানে একটি সেন্টেন্স, তারপর ওইটার উল্টো আরেকটি সেন্টেন্স বলে দিছে, যে বিপরীত শব্দের মতো আর কি, ওইটার উল্টো আরেকটি বলে দিছে। তখন তুমি কি করবে? তখন তুমি অবশ্যই স্ল্যাশ ব্যবহার করবে। আবার আরেকটি সেন্টেন্স বলার পর আরেকটি উল্টো কথা বলে দিয়েছে, তখন আবার তুমি স্ল্যাশ ব্যবহার করবে। ঠিক আছে, আর একেবারে শেষেরটায় ফুল স্টপ হলে ফুল স্টপ বা যা কিছু আছে তাই বসিয়ে দিবে, এটা হবে ফুল স্টপ। আমি ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে আশা করছি বুঝতে পারছো তোমরা। এখন আসো ডটস আমরা কোথায় ইউজ করতে পারি? used in some standard words, shortened words, used in some shortened words, যেমন ডক্টর, দিয়ে আমরা ডক্টর বুঝাই, shortened words। ঠিক আছে, এই ডক্টরটা হচ্ছে একটি shortened word, সংক্ষিপ্ত ওয়ার্ড, একটি ওয়ার্ডের সংক্ষিপ্ত ফর্ম। তাই আমরা এখানে ডট ব্যবহার করলাম। ডট কিন্তু ফুল স্টপের মতো না,
ডট আর ফুল স্টপ চিহ্ন যদিও একই, কিন্তু কিছুটা হলেও পার্থক্য আছে। আর পার্থক্য তো সব থেকে বড় যেটা হচ্ছে ফুল স্টপ হচ্ছে সেন্টেন্সের শেষে বসে, আর ডটসের এখানে ব্যবহারগুলা তো দেখিয়ে দিচ্ছে তারা যে শর্ট হ্যান্ড করার সময় ডটস ব্যবহৃত করা হয়। ডট মানে ফুটা ব্যবহৃত করা হয়। মিস্টার ফুটা ব্যবহৃত করা হয়েছে, ডট। ইটিসি ডট ব্যবহৃত করা হয়েছে। ইউএসএ ইউ এর মধ্যে স্থানের ডট, এস এর মধ্যে স্থানের ডট, এ এর পর ফুল স্টপ, এ এর পর কি ফুল স্টপ, এটা ডট নয়, এটা হচ্ছে ফুল স্টপ। তার মানে আমরা বুঝে গেলাম। এখন ডেসিমেল পয়েন্টস, তারপর আমরা ডেসিমেলস মানে এখানে বুঝাচ্ছে স্কেলের বিষয় বলা দিই। এখন ডেসিমেল পয়েন্টস ইউজ টু সেপারেট দ্য হোল নাম্বার ফ্রম দ্য ফ্র্যাকশনাল পার্ট ইন ডেসিমেলস। যেমন অর্থাৎ ডেসিমেলস ডেসিমেলসের অংশে ফ্র্যাকশনাল পার্ট টুকরো টুকরো অংশকে সেপারেট করতে কি কমা ব্যবহৃত হয়। যেমন 3.14 আমরা যে দশমিক, এই দশমিককেও কিন্তু ডটস বলে। কি বলে? ডট বলে, ফুটা বলে, ডট বলে, দশমিক বলে। 3.14 এই যে পয়েন্টও বলে, ডট বলে। 99.9%, ঠিক আছে? তাহলে এই যে এগুলোর মধ্যে কি ব্যবহৃত হলো? ডট ব্যবহৃত হলো। I hope, dear students of class 6, 7, 8, everyone understand about my today's punctuation class. তাই অনলাইন একাডেমি আমি কি লিখছি হোয়াটসঅ্যাপে আমার টপিকটি ক্লাস 6, 7, 8 এর জন্য ক্লাস। ওকে, এখন তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা প্রথমেই তো লাইক কমেন্ট করবে, হোয়াটসঅ্যাপে অ্যাড হবে, কারণ গ্রামারের অনেক টপিক আছে যেগুলো আমি শুধু হোয়াটসঅ্যাপেই আলোচনা করব না, তোমরা এগুলা টিকটকে পাবে, হোয়াটসঅ্যাপ। ওকে, এগুলা তোমরা টিকটকেও পাবে না, এগুলা তোমরা ইউটিউবেও পাবে না, ফেসবুকেও পাবে না। তাই আমার রিকমেন্ডেশন হচ্ছে, ধরে নিলাম তুমি ক্লাস 6-এ পড়ো, তুমি ক্লাস 6-এ পড়ো, তোমার জন্য ক্লাস 6-এর আলাদা একটি গ্রুপ আমি রেডি করে রেখে দিয়েছি। ঠিক আছে? কি রেডি করে রেখে দিয়েছি? আলাদা একটি গ্রুপ। ওকে, এখন তুমি কি করবে? তুমি ওই গ্রুপে অ্যাড হবে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দ্বারা, আমাকে নক করলেই আমি তোমার এই গ্রুপটিতে অ্যাড করে দিব। ঠিক আছে? আর ইনশাআল্লাহ আর কোন টপিক চাইরা তুমি তাই, ঠিক আছে, আমি ওইটা চেষ্টা করব ইউটিউবে ছাড়া। তোমরা কমেন্টে আমারে জানাইয়া যাও যে টপিক সম্পর্কে আমরা আলোচনা চাইলাম। সব ভালো থাকো, আল্লাহ হাফিজ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সব